হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। এন্ড আপনাদের দোয়ায় আমিও আছি ভাই থোড়া থোড়া ভালো। মনের মধ্যে অনেক শান্তিও কাজ করতেছে, মনের মধ্যে আবার অনেক ভয়ও কাজ করতেছে। শান্তি এর জন্য, কারণ কালকে আমার শেষ পরীক্ষা। ভয় এর জন্য, কালকে আমার পরীক্ষা। যে খালি দোয়া কর ভাই, ভালোই ভালো যেন কালকে পরীক্ষাটা পার করে দেই, তাহলে আমার টার্ম ফাইনালের প্যারা যায় ভাই। জীবনে এর চেয়ে শান্তির কিছু হইতেই পারে না, ঠিক আছে? হোয়াট এভার আমাদের ক্লাসে আমরা চলে আসছি। তো আমরা কোপায় ক্লাস করব। আপনার যেসব ফ্রেন্ড এই কোর্সে আছে তাদেরকে কষ্ট করে একটু মেনশন করেন কমেন্ট সেকশনে, অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে বলে আসেন যে ক্লাস শুরু হয়ে গেছে বাচ্চারা, কোথায় তোমরা আসো। বাট তার আগে সবকিছু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে একটু জানাই দেন। অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন সেটাও আমাকে হালকা করে একটু জানাই দেন, ঠিক আছে? বেসিক্যালি আজকে ক্লাস নেওয়ার কথা ছিল না, বাট গতকাল যেহেতু ক্লাসটা নিতে পারি নাই, তার জন্য মানে আজকে ক্লাসটা নিতে আসছি, ঠিক আছে? যাও, কয়দিন ঘুমাননি ভাইয়া? না ঘুমাইছি, ঘুমাই নাই এরকম না, ঘুমাইছি ভাই, ঘুমাইছি। হয়তো আজকে রাতে ঘুমাবো না, সেটা ঠিক আছে, বাট এই কয়দিন ঘুমাইছি। যাই হোক, ওকে, চলেন চলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা সবাইকে আমার কথা শুনতে পান? আপনারা সবাইকে আমাকে দেখতে পান ঠিকঠাক? শেষাদিল আরিফিন বলছে অল ক্লিয়ার, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা কি হোমওয়ার্ক করেছেন? আমি দেখতে পারি না এই কয়েকটা দিন হালকা ব্যস্ততার কারণে। যাই হোক, এরপর থেকে কালকে থেকে আমরা সবকিছু একদম সিস্টেমেটিক ওয়েতে আগাবো, ঠিক আছে? হোপফুলি আর কোনো প্যারা থাকবে না কালকের পর থেকে আবার পরীক্ষাটা শেষ হয়ে গেলে, ঠিক আছে? যাক, আচ্ছা, অল ক্লিয়ার, নাইস। তাহলে চলেন ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? দেরি না করি। আপনার ফ্রেন্ড যারা যারা আসে ক্লাসে আসুক, সমস্যা নেই। আছে যেহেতু অন দ্য টাইমে ক্লাস, তো অনেকে নাও জানতে পারে, ঠিক আছে? যাক, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, ওকে? চলো চলো, দেখো বোর্ডের মধ্যে ম্যাথটা এখনো আছে। এটা ছিল তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক। এটা কি ছিল তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক? প্রশ্ন কি ছিল? দেখো, দুইটা ব্যক্তি আছে একটা নৌকার মধ্যে, ওকে? প্রথম ব্যক্তির ভর কতখানি ভাই? 50 কেজি। দ্বিতীয় ব্যক্তির ভর কতখানি ভাই? 80 কেজি, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় ব্যক্তির হাতে একটা 1 কেজি ভরের বল আছে, ঠিক আছে? তো কাহিনী কি হয়েছে? প্রথম ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। প্রথম ব্যক্তি কি করছে? 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। তার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি 25 মিটার পার সেকেন্ড বেগে বলটাই কিক করছে। একটু খেয়াল করবা, প্রথম ব্যক্তি লাফ দেওয়ার একটা লাইন লেখা আছে কিছুক্ষণ পর। কি লেখা আছে? প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। প্রশ্ন হলো বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত, ঠিক আছে? চলো আমরা স্টেপ বাই স্টেপ আগাই, ঠিক আছে? সো আমাদের প্রথম ঘটনাটা কি? দেখো এখানে দুইটা ঘটনা। ঘটনা কয়টা? ঘটনা দুইটা। ঘটনা কয়টা? দুইটা। প্রথম ঘটনা, প্রথম ব্যক্তি লাফ দিয়েছে। প্রথম ব্যক্তি কি করেছে? লাফ দিয়েছে। চলো দ্বিতীয় ঘটনা কি আমাদের? ভাইয়া দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনা হলো প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর। কি দ্বিতীয় ঘটনা কি? প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর, প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি, কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি বলে কিক করছে, ঠিক আছে? ফুটবলে কিক করছে। ফুটবল বানান কি রে? ফুল বল লিখছি আমি। ফুটবলটি আমার মাথা মোতা গেছে আজকে। ফুটবলটিকে কিক করেছে, ঠিক আছে? বেসিক্যালি দেখ, আমার আজকে ক্লাস নেওয়ার কোনো মোটিভই ছিল না, বাট আমি আজকে লিটারালি প্রচুর মানে আমি আমার পড়াশোনা দেখে আমি আজকে ডিপ্রেসড। সো আমার অ্যাকচুয়ালি একটু চিল করা দরকার ছিল, অ্যান্ড ট্রাস্ট মি, ক্লাস নেওয়া আমার কাছে একটা চিল করার মতো, ঠিক আছে? তো তাই জন্য ভাবলাম একটু ক্লাসটা নিয়ে যাই, যতটুকু পারি একটু চিল থাকবো নি, তোমাদের একটু পড়া হইবে না, আমি একটু মজা থাকবো নি, তারপর যা আবার পড়বো নি, ঠিক আছে? সো মাঝখানে এক ফাঁকে একটু ক্লাসটা নিয়ে যাই, ওকে? সো ঘটনা কয়টা? দুইটা। প্রথম ঘটনা, প্রথম ব্যক্তি লাফ দিছে। দ্বিতীয় ঘটনা, প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি কি করছে? বলটাকে কিক করছে, হ্যাঁ? সো আমরা দুইটা ঘটনাটাকে অ্যানালাইসিস করবো। দুইটা ঘটনায় কি করবো? অ্যানালাইসিস করবো। সো আমাদের প্রথম অ্যানালাইসিস অবশ্যই কি হবে? প্রথম ঘটনাকে নিয়ে হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় নাকি? না। সো আমাদের প্রথম অ্যানালাইসিস হবে প্রথম ঘটনা নিয়ে, ঠিক আছে? আমরা দেখব প্রথম ঘটনার কনসিকুয়েন্স কি। আচ্ছা ভাইয়া, এখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এখানে কি হবে ভাইয়া? ভাই এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করা লাগবে। কারণটা কি? দেখো, প্রথম ব্যক্তি লাফ দিছে, ভালো কথা, আর কেউ কিন্তু লাফ টাপ দেয় না। লাফ কিন্তু শুধুমাত্র প্রথম ব্যক্তি দিছে, আর কেউ কিন্তু দেয় না। সো প্রথম ব্যক্তি যদি এই দিকে একটা বেগ লাফ করে,
তখন কিন্তু বাকি পুরা সিস্টেমটাও এই দিক বরাবর একটা বেগ লাভ করবে। বুঝো নাই না? দেখো শোনো, এই হলো নৌকা, এটা কি নৌকা, এখানে একজন ব্যক্তি আছে, ওকে, এখানে আর একজন ব্যক্তি আছে, দাঁড়াও এটা এখানে একজন ব্যক্তি আছে, এখানে আর একজন ব্যক্তি আছে, সুন্দর মতো স্থির হয়ে দাঁড়ায় আছে, কোনো প্যারা নেই, সুন্দর মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্যারা নেই। হঠাৎ করে এই ব্যক্তি কি করলো, লাফ দিল। কি করলো? লাফ দিল। সে লাফ দেওয়ার সময় নৌকায় একটা বল প্রয়োগ করে আসবে না? সো সে যখন লাফ দিবে নৌকাও কিন্তু ওই দিক বরাবর গতিশীল হবে, নৌকা কিন্তু স্থির থাকবে না। সে যখন লাফ দিবে নৌকা কিন্তু স্থির থাকবে না। দেখো, সে লাফ দিবে আর নৌকা ওই দিক বরাবর কিছুটা গতিশীল হবে। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তাহলে জিনিসপত্র বুঝতে ইজি হবে। সে এই দিক বরাবর লাফ দিল, নৌকা কিছুটা ওই দিক বরাবর গতিশীল হলো। লাইক তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বসে আছো, হঠাৎ করে তোমাদের একটা ফ্রেন্ড নৌকা থেকে পাড়ের দিকে লাফ দিছে, দেখবা নৌকা সহ তোমরা কিন্তু একটু দূরে সরে যাবে। তার মানে নৌকা কি করবে, একটা ভেলোসিটি গেইন করবে। দ্যাট মিনস যখন আমাদের প্রথম ব্যক্তি লাফ দিবে, প্রথম ব্যক্তি বাদে পুরা নৌকাটা কি হবে বলতো, এই দিক বরাবর একটা বেগ লাভ করবে। সেই বেগটা আমরা কেমনে বের করব? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। কেন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে প্রয়োগ করা যাবে? কারণ এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না। এখানে কোনো বাহ্যিক বল আছে না, বাইরে থেকে বল প্রয়োগ করে না, ঠিক আছে? বলকে প্রয়োগ করছে যে নৌকার ভিতরের লোক, আপনার ঘর কা দুশ্মন প্রথম ব্যক্তি, ঠিক আছে? সেখানে কি হবে, যেহেতু বাহ্যিক বল নেই, যেহেতু বাহ্যিক বল নেই, তাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করা যাবে। তাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করা যাবে। যেহেতু বাহ্যিক বল নেই তাই কি করা যাবে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করা যাবে। তাহলে বলো ঘটনাটা কি, লাভ দিছে তাই না? লাভ দেওয়ার আগে পুরো সিস্টেমটা কি ছিল, স্থির ছিল। লাভ দেওয়ার আগে পুরো সিস্টেমটা কি ছিল, স্থির ছিল। তাহলে বলো তো আদি ভরবেগের সমষ্টি কত? শূন্য। আদি ভরবেগের সমষ্টি কত? শূন্য। আদি ভরবেগের সমষ্টি শূন্য। আদি ভরবেগের সমষ্টি কত? শূন্য। তাহলে বলেন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি জানি, আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি, মানে ভেক্টর সমষ্টি। কেন? কারণ ভরবেগ একটা ভেক্টর রাশি। তাহলে শেষ ভরবেগের সমষ্টি কত হবে বলেন? যদি আদি ভরবেগের সমষ্টি শূন্য হয় তাহলে শেষ ভরবেগের সমষ্টি কত হবে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী এটাও কি হবে, শূন্যই হবে। ভাই বুঝছো? এখন কথা হলো শেষ ভরবেগ আছে কার কার? দেখো প্রথম ব্যক্তি লাভ দিছে, সো প্রথম ব্যক্তির তো অবশ্যই আছে। সেটা কত? বাম দিক বরাবর, তাই না? কোন দিক বরাবর লাভ দিছে? বাম দিক বরাবর লাভ দিছে। তাহলে প্রথম ব্যক্তির শেষ ভরবেগ কত? বেগ হলো 2, ভর হলো 50। তাহলে ভরবেগ কত? 100 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বাকি কোনো কিছুর বেগ আমরা জানি না। তাহলে বাকি কোনো কিছুর ভরবেগ আমরা জানি? এখনো জানি না, কিন্তু আমরা এইটা জানি, এই টোটাল সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? শূন্য। কেমনে জানি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে? তার মানে আমার এই সিস্টেমটার মোট ভরবেগের সমষ্টি কত হওয়া লাগবে? শূন্য হওয়া লাগবে। একটা অলরেডি জানি, আর একটা জানি না। কখন দুইটা ভেক্টরের মানে সমষ্টি শূন্য হয় বা লব্ধি শূন্য হয়? যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হয়। তাহলে বলো আরেকটা ভরবেগ কোন দিক কাজ করবে? উল্টা দিক বরাবর কাজ করবে। মান কত হবে? এক্স্যাক্টলি সেম হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই যে আরেকটা ভরবেগ, এটা অ্যাকচুয়ালি কার ভরবেগ? শুনো, লাভ দিছে কে? প্রথম ব্যক্তি। সো প্রথম ব্যক্তি বাদে সিস্টেমের মধ্যে যারা আছে সবার মিলিত ভরবেগ এটা, ঠিক আছে? প্রথম ব্যক্তি বাদে সিস্টেমের মধ্যে যারা আছে সবার মিলিত ভরবেগ এইটা, কারণ বাকি সবাই এই একই ভরবেগ নিয়ে যাবে, ঠিক আছে? প্রথম ব্যক্তি বাদে সিস্টেমের বাকি সবার মিলিত ভরবেগ। বাকি সবার কি ভরবেগ? মিলিত ভরবেগ, ঠিক আছে? মিলিত ভরবেগ লেখার জায়গা নাই, ছি প্রমিত ভাইয়া, ঠিক আছে? সো প্রথম ব্যক্তি বাদে সিস্টেমের বাকি সবার মিলিত ভরবেগ এটা, ঠিক আছে? এখন কথা হলো ভাইয়া এখানে কেন মিলিত ভরবেগের কনসেপ্ট আসতেছে? সবাই কি একই বেগে গতিশীল হবে? ইয়েস। তুমি চিন্তা করো, তোমরা নৌকার মধ্যে বসে আছো দুইজন বন্ধু, ঠিক আছে? তোমার একজন বন্ধু লাফ দিল, তার জন্য নৌকা পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো। কথার কথা ভাই, নৌকা যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, নৌকার মধ্যে বসে থাকা তুমি কত বেগে যাবা? 2 মিটার পার সেকেন্ড বেগে যাবা। দ্যাট মিনস আমার নৌকা যত বেগে গতিশীল হবে, নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তিও তত বেগে গতিশীল হবে, দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটাও তত বেগে গতিশীল হবে। এই যে দেখো,
এই তুমি, এই হলো আমি, ঠিক আছে? সো আমি লাভ দিছি এই দিক বরাবর, আমি লাভ দেওয়ার কারণে কি হয়েছে, তোমরা ওই দিক বরাবর গতিশীল হইছো। নৌকা যদি এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, নৌকায় থাকা তুমিও 2 মিটার পার সেকেন্ড বেগে যাবা, তোমার হাতে থাকা বলটাও 2 মিটার পার সেকেন্ড বেগেই যাবে, বুঝতে পারছো? সো সবার ভেলোসিটি কি হবে, সেম হবে, এন্ড এটা কি হবে, সবার মিলিত ভরবেগ, বুঝছো? শিওর একদম, নাইস, ওকে। তাহলে বলো প্রথম ব্যক্তি বাদে এই পুরো সিস্টেমের ভর কত? 300 প্লাস 80 প্লাস 1 মানে 381। ধরো সবার বেগ v, তাহলে সিস্টেমের মিলিত শেষ ভরবেগ কত? 381 ইন্টু v। এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি বাদে, কারণ দ্বিতীয় ব্যক্তি কিন্তু লাভ দিয়ে চলে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু প্রথম ব্যক্তি বাদে, প্রথম ব্যক্তি বাদে সিস্টেমে বাকি যারা আছে সবার মিলিত ভরবেগ, ঠিক আছে? এর জন্য আমরা কি করেছি, মিলিত ভরটা নিয়েছি। নৌকার 300, তৃতীয় ব্যক্তির 80, দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলের 1, মোট কত? 381। সবার বেগ কত ধরে নিয়েছি v, তাহলে এটা কি সবার মিলিত ভরবেগ, সেটা কত হবে বলো তো? 100 হবে। কত হবে? 100, ঠিক আছে? তাহলে v হবে 100 ডিভাইডেড বাই 381 মিটার পার সেকেন্ড। বলো এই বেগটা কার বেগ? ভাইয়া এটা নৌকার শেষ বেগ, একই সাথে এটা নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তির বেগ, একই সাথে দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটারও বেগ, বুঝছো? এই বেগটা কেন অর্জিত হইলো? প্রথম ব্যক্তি লাভ দিছে তার জন্য, ওকে? প্রথম ব্যক্তি লাভ দেওয়ার পর নৌকা এত বেগে যাবে, নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তিও এত বেগে যাবে, দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটাও এত বেগেই যাবে। এইটুকু বুঝছো নাকি বুঝো নাই? তো আমরা প্রথম ঘটনাটাকে অ্যানালাইসিস করছি, তোমরা কি এইটুকু বুঝতে পারিয়াছো নাকি বুঝতে পারো না? কোনটা বলো তো? আমরা কিছু করি না, জাস্ট প্রথম ঘটনাকে অ্যানালাইসিস করছি। তোমরা কি এটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা? বাচ্চারা আপনারা কি এটা বুঝিতে পারিয়াছেন? আমাকে একটু জানানো যায়, বলো তো বুঝছো নাকি বাচ্চারা? বুঝেছি, নাইস। বাকিরা, বাকিরা কেউ বুঝি নাই? ভাইয়া বুঝি নাই, হালকা বুঝছি ভাইয়া। হ্যাঁ হালকা বুঝছো কেন? এ কি কি বুঝো নাই তুমি? আচ্ছা বুঝছি ভাইয়া, নাইস, বুঝছি ব্রোস, নাইস, গুড, বুঝছি, ওকে, জাস্ট চলো তা লাগাই, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখান থেকে কি বের করলাম জানো? দেখো বলটাকে নিক্ষেপ করা হয়েছে 25 মিটার পার সেকেন্ড বেগে, খুবই ভালো, বাট নিক্ষেপের আগে বল কিন্তু অলরেডি একটা বেগ পেয়ে গেছে। দেখো দুইটা বিচ্ছিন্ন ঘটনা। প্রথমে প্রথম ব্যক্তি লাভ দিয়েছে, তার কিছুক্ষণ পরে বলটাকে থ্রো করা হয়েছে 25 মিটার পার সেকেন্ড বেগে, বাট বলটাকে থ্রো করার আগে বল কিন্তু স্থির না। প্রথম ব্যক্তি লাভ দেওয়ার কারণে বল কিন্তু একটা ভেলোসিটি গেইন করবে, সেটা কত? 100 ডিভাইডেড বাই 381 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি দ্বিতীয় ঘটনাটাকে অ্যানালাইসিস করতে যাই, যেটা হলো বলটাকে থ্রো করা, যেটা কি বলটাকে থ্রো করা। সো এই দ্বিতীয় ঘটনাটা ঘটার আগেই বলের কিন্তু অলরেডি একটা ভেলোসিটি আছে, সেটা হলো 100 ডিভাইডেড বাই 381, বুঝতে পারতেছো? সো দ্বিতীয় ঘটনা যে ঘটবে, বলটাই যে আমি 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব, তার আগেই কিন্তু বলের একটা ভেলোসিটি চলে আসছে, সেটা কত? 100 ডিভাইডেড বাই 381। তাহলে বলো তো দ্বিতীয় ঘটনাটা ঘটার আগের ভেলোসিটি যদি এটা হয়, তাহলে এই বেগকে কি বেগ বলবা? আদি বেগ। তাহলে বলো তো বলের আদি বেগ কত? আদি বেগ কত ভাইয়া? 100 ডিভাইডেড বাই 381 মিটার পার সেকেন্ড। কোন দিক বরাবর? ডান দিক বরাবর। এটা কোন দিক বরাবর ছিল? ডান দিক বরাবর, মনে আছে? বলো তো বলের শেষ বেগ কত? শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ কত? ওই যে 25 মিটার পার সেকেন্ড। ওকে, কোন দিক বরাবর? ডান দিক বরাবর। দুইটা একই দিক বরাবর কাজ করছে, তাহলে কোনো সমস্যা নেই, তুমি নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আর ভেক্টর দিয়ে করতে চাইলেও কোনো সমস্যা নাই। বলো তো আমরা বলের ঘাত কেমনে বের করি? বলের ঘাত কেমনে বের করি? কেমনে? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ঠিক আছে? বলো বলের শেষ বেগ কত? 25। বলের ভর কত? 1। 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই। তাহলে বলো তো বলের ফাইনাল মোমেন্টাম বা ফাইনাল যে তোমার ভরবেগ, সেটা কত? 25 কেজি মিটার পার সেকেন্ড। কোন দিকে? অবশ্যই ডান দিকে, বেগ যেদিকে ভরবেগ সেদিকে, ঠিক আছে? বলো তো বলের আদি ভরবেগ কত? আদি ভরবেগ কত রে? এই কত? পিআই কত? কত কত কত? বেগ হলো 100 বাই 381, ভর কত? 1। সো এটাও কত থাকবে? 100 বাই 381 কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো? শেষ ভরবেগ এত, আদি ভরবেগ এত। ডিরেকশন বুঝছো? শিওর? তোমার কি বের করা লাগবে? পিএফ মাইনাস পিআই, রাইট? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিএফ প্লাস মাইনাস পিআই লিখতে পারি। আচ্ছা ভাইয়া, পিআই যদি এই দিক কাজ করে, মাইনাস পিআই কোন দিক কাজ করবে? অবশ্যই তার উল্টা দিকে, অবশ্যই তার উল্টা দিকে। মান কি নেগেটিভ হবে? নেভার। ভেক্টর রাশির মান কখনো
নেগেটিভ হয় না। ওকে, আচ্ছা এখন তোমাকে বলছে পিএফ নামক ভেক্টর এবং মাইনাস পিআই নামক ভেক্টরকে যোগ করো। দুইটা ভেক্টরকে কেমনে যোগ করে ভাইয়া? দুইটা লব্ধি বের করবা। দুইটা ভেক্টর কেমনে কাজ করতেছে? পিএফ আর মাইনাস পিআই কেমনে কাজ করতেছে? বিপরীতে কাজ করতেছে। যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। তাহলে বড়টা মাইনাস ছোটটা করে দাও, শেষ। 25 মাইনাস 100 ডিভাইডেড বাই 381 কেজি মিটার পার সেকেন্ড। ডিরেকশন কোনটার দিকে হবে? বড়টার দিকে। ওকে, সো এই হবে আমার বলের ঘাতের ডিরেকশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো নর্মাল বিয়োগ করলেই হইতো। হ্যাঁ ভাই আমি জানি এটা নর্মাল বিয়োগ করলে হইতো, বাট আমি তোমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাচ্ছি যাতে করে যে কোনো ম্যাথ তুমি একটা নিয়মেই করতে পারো। কারণ এখানে যদি উপাংশ চলে আসে তখন তুমি নর্মাল নিয়মে করতে পারবা না, এই নিয়মেই আসা লাগবে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন, বুঝতে পারি আছো নাকি বুঝতে পারো নাই? কোনটা বাচ্চারা? তোমরা কি বুঝতে পেরেছো? এই বুঝতে পারছো? বলো 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 বলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা হে? বুঝছো নাকি বুঝো নাই? আমি ভেক্টর চ্যাপ্টারটা পারি না, তাই এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতে অনেক প্রবলেম হয়। এই কোর্সে কি ভেক্টর পড়াবেন? না ভাইয়া, এই কোর্সে ভেক্টর পড়াবো না, ভেক্টর অলরেডি পড়ানো শেষ। ভেক্টর অলরেডি পড়ানো শেষ। অ্যান্ড ভেক্টর না পড়ে অন্য যে কোনো চ্যাপ্টার পড়াই তো বোকামি ভাইয়া। তুমি ভেক্টর না পড়ে এটা পড়তে আসছো কেন? অবশ্যই অবশ্যই তোমার ভেক্টর পারা লাগবে, তাছাড়া তো কোনো চ্যাপ্টারই সলভ করতে পারবে না ফিজিক্সের। ঠিক আছে, বুঝেছি জি ভাইয়া, বুঝেছি। নাইস, ওকে 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 ভাইয়া বুঝছি। ওকে নাইস, তাহলে চলো আমরা পরেরটাই যাই। ঠিক আছে, ওকে। সেকেন্ড ম্যাথটা কি ছিল বলো তো? জাস্ট বলটাকে নিক্ষেপ করা হয়েছিল এইভাবে। আচ্ছা আমি অ্যাঙ্গেল কত দিয়েছিলাম আমার মনে নাই, আমি ধরে নিলাম অ্যাঙ্গেল দিয়েছিলাম 30 ডিগ্রি, কিছু তো একটা দিয়েছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নাই। দেখেন ওই একই ম্যাথ, একই ম্যাথ, একদম সেম টু সেম, হুবহু সেম ম্যাথ। ঠিক আছে, ম্যাথটা কি? প্রথম ব্যক্তি লাফ দিছে 2 মিটার পার সেকেন্ড বেগে, খুবই ভালো কথা। প্রথম ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি বলটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে, বাট এবার আর এক্স অক্ষ বরাবর কিক করে নাই, এবার এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কিক করছে। অ্যান্সার হলো, সরি অ্যান্সার না, প্রশ্ন হলো ফুটবলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে আমাকে একটা কথা বলো, ম্যাথের প্রথম পার্টটা সেম না? প্রথম ঘটনাটা তো একদমই সেম, তাই না? দ্বিতীয় ঘটনাটা আলাদা, ঠিক আছে, বাট প্রথম যে ঘটনাটা, যে প্রথম ঘটনা, প্রথম ব্যক্তিটা লাফ দিছে, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, এইটা পুরোপুরি আগের ম্যাথের প্রথম ঘটনার মতো না। সো ম্যাথের ফার্স্ট পার্টটা পুরোপুরি আগের ম্যাথের মতো। সো আমি ওটা বুঝাচ্ছিল, তোমরা এমনি বুঝছো, আগেরটা বুঝে থাকলে এটা কোনো প্যারাই নেই, একই জিনিস ভাই। ম্যাথের ফার্স্ট পার্ট প্রিভিয়াস ম্যাথটার ফার্স্ট পার্টের মতোই, ওকে, ফার্স্ট পার্টের মতোই। তাহলে আমি যদি প্রিভিয়াস ম্যাথের মতো করে সলভ করি তাহলে বলো তো আমার ফাইনাল বেগ কত আসবে? 100 ডিভাইডেড বাই 381 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু আগের ম্যাথটা যারা বুঝছো, যে এই বেগটাই হবে আমার নৌকার শেষ বেগ, মানে প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর নৌকার বেগ, এটাই হবে আমার প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তির বেগ, এটাই হবে আমার প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটার বেগ। বুঝো এই যে এটা, হ্যাঁ এটা কি হবে? প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তির বেগ, আমি লিখেই দিই, হ্যাঁ প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পরে, লাফ দেয়ার পর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার নৌকার বেগ, 2 নাম্বার নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তির বেগ, 3 নাম্বার কি? বলটার বেগ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ভাই উত্তর কোনটা? তিনটার মধ্যে কোনটা হবে? এই ভিটা অ্যাকচুয়ালি কার ভাই? প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর নৌকার বেগ যেটা হবে, নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তির বেগও সেটাই হবে, দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটার বেগও সেটাই হবে। সো এই তিনটাই আমাদের উত্তর, বুঝতে পারছেন? সো ভি যেটা বের হবে 100/381, একদম আগের ম্যাথের মতো। এটা কি? প্রথম ব্যক্তি লাফ দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তির বেগ, দ্বিতীয় ব্যক্তির হাতে থাকা বলটার বেগ, এবং একই সাথে তারা যে নৌকার মধ্যে আছে সেই নৌকাটার বেগ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? যারা আগের ম্যাথ বুঝছো তাদের তো কোনো সমস্যা হওয়ার কথাই না। তোমরা কি এটুকু বুঝছো? তাহলে আমি আগাই, আমি তাহলে পরের পার্টটা আগাই। এটুকু বুঝছো না বলো তো? আগের ম্যাথ যারা বুঝছো, ভাইরা যারা আগের ম্যাথ বুঝছি তারা এটুকু বুঝছি না, বলেন তো আমাকে একটু জানাই দাও, ভাইকে একটু জানাই দাও। বলো নায়া মানে হোয়াট ইজ নায়া? নায়া কি জিনিস ভাই?
নায়া কি জিনিস, সমস্যা নাই সেটা বাইরে ভাই। আচ্ছা ক্লিয়ার ব্রো, ওকে বুঝছি। ওকে চলো তাই লাগাই, ঠিক আছে তা লাগাই। আমরা পরে ঘটনাটা যাই, এবার হলো আমাদের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটাই কি হয়েছে, প্রথম ব্যক্তি লাভ দিছে, খুব ভালো কথা। তারপর কি হয়েছে, দ্বিতীয় ব্যক্তি বলটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। কি করছে, বলটাকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। প্রশ্ন করছে বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। কি প্রশ্ন করছে, বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। আহারে দ্বিতীয় ঘটনাটা লিখছিলাম কত কষ্ট করে, জীবনটাই নষ্ট হয়ে গেল। এখন আবার কষ্ট করে আমার লেখা লাগতেছে দ্বিতীয় ঘটনা। আচ্ছা ঠিক আছে চলো, দ্বিতীয় ঘটনাটা কি হয়েছে, বলটাকে কিক করা হয়েছে, ফুটবলটাকে, হ্যাঁ বলটাকে কি করা হয়েছে, কিক করা হয়েছে। আচ্ছা এখন আমাকে একটা কথা বল, চলো তোমাদের জন্য একটা প্রশ্ন। এই যে কিকটা করা হয়েছে, তার আগে বলের কি কোনো আদিবেগ ছিল? তার আগে বলটার কি কোনো আদিবেগ ছিল? বলটার কি কোনো আদিবেগ ছিল? আদিবেগ ছিল? যদি থেকে থাকে তাহলে বলো লাইট। ঠিক আছে, এটা কি লাইট মানে কি, ইয়েস, ঠিক আছে। আর যদি না থেকে থাকে তাহলে বলো ফিউজ লাইট। ফিউজ লাইট স্ট্যান্ডস ফর নো। বলো কোনটা, আদিবেগ কি ছিল নাকি ছিল না? কোনটা 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 বলো তো কোনটা। লেখছে লাইট। বাচ্চারা কি মনে হয়, লাইট? ওকে ওকে, কেউ ফিউজ লাইট বলবো না, কেউ বলবো না ফিউজ লাইট। আচ্ছা ঠিক আছে, বাকিরা মাত্র 3 জন বলছে, বাকি একদম একদম ঠিক আছে, বকা দিব কিন্তু, হ্যাঁ বাতি। আচ্ছা ঠিক আছে, লাইট, ওকে নাইস, লাইট, সাবাস। এই তো সব আগুন এক একটা। এসএসসি 21 বলে বেশি বুঝি না ভাই। আচ্ছা তুমি ভেক্টরটা পড়ে আসলে হোপফুলি প্যারা হইতো না, ঠিক আছে। কে যেন বলছে হোলা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ছিল। বলটাকে কিক করার আগে অবশ্যই বলটার একটা আদিবেগ ছিল। কেন ছিল? কারণ প্রথম ব্যক্তি যখন লাফ দিয়েছে তখনই বলটা অলরেডি একটা ভেলোসিটি পেয়ে গেছে। কিক তো তার পরে করা হয়েছে, তাই না? সো কিক করার আগে অবশ্যই বলের কি ছিল, একটা আদিবেগ ছিল। প্রশ্ন হলো বলের আদিবেগটা কত ছিল? সেটা ছিল 100 ডিভাইডেড বাই 381 মিটার পার সেকেন্ড। কোন দিক ছিল? এই দিক বরাবর ছিল, ঠিক আছে। আচ্ছা বলটাকে কোন দিক বরাবর কিক করা হয়েছে? বলটাকে কিক করা হয়েছে এই দিক বরাবর, এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে। কত বেগে কিক করা হয়েছে? 25 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। দেখো বলের আদি বেগ আমরা জানি, বলের শেষ বেগ আমরা জানি। আদি বেগকে ভর দিয়ে গুণ করলে কি পাবো? আদি ভরবেগ পাবো। শেষ বেগকে ভর দিয়ে গুণ করলে কি পাবো? শেষ ভরবেগ পাবো। কার? বলটা, রাইট। এন্ড এটাই আমাদের দরকার। কেন? কারণ তুমি বলের ঘাত বের করতে চাচ্ছ। বলের ঘাত কিভাবে বের করে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, দুইটার ভেক্টর বিয়োগফল, ঠিক আছে। এর জন্য তোমার অবশ্যই আদি ভরবেগ আর শেষ ভরবেগ জানা থাকা লাগবে। সো অলরেডি তুমি শেষ বেগ জানো, এটাকে বলের ভর দিয়ে গুণ করে দাও, কি পেয়ে যাবা? শেষ ভরবেগ পেয়ে যাবা। দ্যাট মিন্স ফাইনাল মোমেন্টাম উইল বি 25 into 1, দ্যাট মিন্স 25 kg meter per second. What will be the initial momentum? দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত? 100 divided by 381। এটাকে যদি আমি বলের ভর মানে 1 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব? ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে যাব। সেটা কত? pi is equals to 100 divided by 381 kg meter per second, তাই তো? আচ্ছা আমি কি বের করতে চাচ্ছি? বলের ঘাত। কি বের করিতে চাচ্ছি? বলের ঘাত। কিভাবে বের করব? পিএফ মাইনাস পিআই। দ্যাট মিনস এটাকে লেখা যায় পিএফ প্লাস মাইনাস পিআই, রাইট। তার মানে আমার দুইটা ভেক্টরের যোগ করা লাগবে। কোন দুইটা ভেক্টর? একটা পিএফ এইটা, আর একটা মাইনাস পিআই। আমার কাছে কি আছে? আমার কাছে আছে পিআই। মাইনাস পিআই কেমনে বের করব? উল্টাই দাও, তাহলেই তো হয়ে যায়। মাইনাস পিআই বের হয়ে গেছে 100 ডিভাইডেড বাই 381।
বুঝছো, মানে কোনো চেঞ্জ আসবে না, মানে কখনো নেগেটিভ সাইন দিবা না। ভেক্টর রাশির মান কখনো নেগেটিভ হয় না। মাইনাস স্ট্যান্ডস ফর দ্য ডিরেকশন, নট ফর দ্য ম্যাগনিটিউড অর ভ্যালু, ঠিক আছে? মানের জন্য মাইনাস কখনো না, মাইনাসটা ডিরেকশনের কাজে ব্যবহার হয় ভেক্টরে, ঠিক আছে? ওকে গুড। চলেন এই অ্যাঙ্গেলটা কত ছিল? 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 150 ডিগ্রি। বুঝি? ঠিক আছে, এখন তোমার কি করা লাগবে? দুইটা ভেক্টরকে যোগ করা লাগবে। কোন দুইটা ভেক্টর? একটা হলো পিএফ, একটা হলো মাইনাস পিআই। দুইটা ভেক্টরের মান তুমি জানো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি জানো, দুইটা ভেক্টরকে যোগ করতে পারবা না ভাই? অবশ্যই পারবা। চলো এই দুইটার যোগফলের মান কত হবে? পিএফ প্লাস মাইনাস পিআই এর যোগফলের মান কত হবে? কেমনে বের করবা? আরে ভেক্টর যোগের ফর্মুলা রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা, যাই না? চলো করে ফেলো। 25 স্কয়ার প্লাস 100 ডিভাইডেড বাই 381 স্কয়ার প্লাস 2 ইন্টু 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 381 ইন্টু কজ আলফা। বলো তো মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব? এই দুইটা ভেক্টরের যোগফলের মান পেয়ে যাব। দেখো তো এই দুইটা ভেক্টরের যোগফল কাকে নির্দেশ করে? বলের ঘাতকে। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলের মান কাকে নির্দেশ করবে? বলের ঘাতের মানকে। তাহলে এখান থেকে বেসিক্যালি তুমি যেটা পাবা সেটা কি পাবা? বলের ঘাতের মান, বলের ঘাতের মান, ঠিক আছে? এবার কি বের করা লাগবে? বলের ঘাতের ডিরেকশন বের করা লাগবে। ধরেন আপনার যোগফলটা কাজ করতেছে এদিক বরাবর, মানে লব্ধিটা, ঠিক আছে? ধরো লব্ধি মাইনাস পিআই এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে কি লিখবা? ট্যান থিটা যাহার সহিত অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, জানি তো? ঠিক আছে গুড। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? এই যে 100/381 সাথে, এটা নিচে একা প্লাস সরি নিচে প্লাস, চলো ট্যান মানে কি? সাইন বাই কস, উপরে সাইন নিচে কস। সরি আমি একটু ভুল করছি, আর একটা ভেক্টর তো আমি লিখিনি, দেখো ফর্মুলা একটু ভুল হয়েছে। যাহার সহিত অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, ঠিক আছে? বসিয়েছি। আর একটা ভেক্টর কে? আর একটা ভেক্টর কে? 25, উপরে নিচে 25। চলো ট্যান মানে কি? সাইন বাই কস, ঠিক আছে? আলফা কত? 150। বসিয়ে দাও, বসিয়ে দাও। এখান থেকে মান বের করলে কি বের হয়ে যাবে? থিটা বের হয়ে যাবে। বুঝছো? এই থিটাটা কার কোণ? এই দুইটা ভেক্টরের যোগফলের কোণ বা লব্ধির কোণ। এই দুইটা ভেক্টরের যোগফল কাকে নির্দেশ করতেছে? বলের ঘাতকে নির্দেশ করতেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বের হইলো, এটা কার অ্যাঙ্গেল বের হইলো? বলের ঘাতের অ্যাঙ্গেল বের হইলো। সো তুমি বলের ঘাতের মানও পেয়ে গেছো, বলের ঘাতের অ্যাঙ্গেলও পেয়ে গেছো। যখন তুমি একটা ভেক্টরের মান পেয়ে গেছো, ডিরেকশন পেয়ে গেছো, তুমি বেসিক্যালি কি পেয়ে গেছো? ভেক্টরটাই পেয়ে গেছো। তার মানে তোমার বলের ঘাত বের হয়ে গেছে। সো লিখে দিয়ে আসবা বলের ঘাতের মান এত, এন্ড বলের ঘাতটা কাজ করবে এই ভেক্টরের সাথে এত কোণে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা ভাই? আমরা কি বুঝিতে পারিয়াছি? কঠিন লাগতেছে বলো তো? একটা নিয়মেই সব সলভ হয় না, একদম সোজা কিন্তু ভাই, এগুলো কিন্তু কঠিন না। একটা নিয়ম দিয়ে সব ম্যাথ সলভ করা যায়, ঠিক আছে? সেগুলো কিন্তু কঠিন কোনো ব্যাপার স্যাপার না। ওকে কি বুঝছি ভাইয়া, কিন্তু একটা প্রশ্ন আছে ভাইয়া। বিশালাকার চলন্ত একটা জাহাজের মধ্যে যদি একটা কি লিখছো কি বিশাল আকার একটা জাহাজের চলন্ত জাহাজের মধ্যে যদি একটা গাড়ি চালানো হয়, সেক্ষেত্রে কি এটা ভরবেগের সূত্র মানবে? আচ্ছা এখানে বেসিক্যালি ডিপেন্ড করবে যে জাহাজটা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে নাকি অ্যাক্সিলারেশনে চলতেছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝো, যদি জাহাজ কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, ঠিক আছে, তার মানে ওই গাড়ির উপর কোনো বাহ্যিক বল নাই, ওকে? মানে কোনো অ্যাক্সিলারেশন তো নেই। জাহাজ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, গাড়ির উপর কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নেই, হ্যাঁ? যেখানে বেগ কনস্ট্যান্ট সেখানে অ্যাক্সিলারেশন জিরো, সো তখন কোনো বাহ্যিক বল নেই, তখন অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানবে। বাট যদি জাহাজ অ্যাক্সিলারেশনে চলে, সেই অ্যাক্সিলারেশন সে অবশ্যই গাড়ির উপরেও প্রয়োগ করবে, কারণ গাড়ি জাহাজের উপরেই আছে, ঠিক আছে? তার মানে তখন কিন্তু জাহাজ গাড়ির উপর বাহ্যিক বল প্রয়োগ করবে। যদি বাহ্যিক বল প্রয়োগ করে তখন খাটবে না, ঠিক আছে? সো তোমার এটা জানা লাগবে যে জাহাজ কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে নাকি অ্যাক্সিলারেশনে যাচ্ছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেলে অবশ্যই খাটবে, অ্যাক্সিলারেশনে গেলে নোপ। ওকে ভাই, অ্যাপোলোর ক্লাস কবে থেকে শুরু? ভাই কালকে থেকে অ্যাপোলোর ক্লাস শুরু, ঠিক আছে? বুঝছো নাকি? বুঝছো 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 ভাইরা, বুঝছো 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 নাকি বুঝো নাই? ভাই ভাই ভাই, বুঝছো নাকি বুঝো নাই? ভাই ভাই ভাই। ওকে চলো চলো চলো। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, নাইস হয়েছে, বুঝছি শিওর একদম। চলেন আগে।
চলো আমাদের মোটামুটি ভরবেগ আর বলের ঘাত ক্লিয়ার হয়ে গেছে ভাই, এখান থেকে আর বেশি পেঁচানোর মতো কিছু নাই। হোপফুলি যা যা আসবে সবকিছুই পারবা, এন্ড এই রিলেটেড যত ম্যাথ আছে সব তোমাদেরকে করানো হয়েছে, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা বেসিক্যালি নতুন টপিকে যাব, তাহার নাম হইল ঘর্ষণ বল। বলের মধ্যে আছি, সো বলেই থাকি। নাম কি? ঘর্ষণ বল, ঠিক আছে? ওই যেটাকে বলে না একটা প্রয়োজনীয় উপদ্রব, মনে আছে? দেখবো যে খ নাম্বারে মাঝে মাঝে দিয়ে দিবে, 9-10 ছিল এটা, হ্যাঁ, যে ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় উপদ্রব, ঠিক আছে? তখন তোমার কি করা লাগবে, যদি এটা চায়, যদি বলে যে ব্যাখ্যা করো ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব, তুমি কি করবা, ওর কিছু উপকারী দিক দিবা, কিছু উপকারী দিক দিবা, ঠিক আছে, এন্ড কিছু অপকারী দিক দিবা। ওকে, উপকারী দিক বলতে যে অনেক কিছু আছে তাও না। প্রথম যে উপকারী দিকটা সেটা হলো গাড়ির চাকার যে গ্রিপ, হ্যাঁ, গ্রিপ কিন্তু তোমার ফ্রিকশন ছাড়া পসিবল না। আমরা যে চলতেছি, হ্যাঁ, চলার জন্য কিন্তু আমাদের ফ্রিকশন লাগে। তুমি যদি মানে ব্যাপারটা হলো যে একটা ইয়া আছে না, স্পাইডারম্যানের মধ্যে একটা কোট ছিল না, যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তোমার কাছে পাওয়ার আছে, ঠিক আছে, যদি সেই পাওয়ারকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার মধ্যে না থাকে, দেন কিন্তু সেই পাওয়ার দিয়ে কোনো লাভ নাই। ওকে, সো তোমার কাছে হাঁটার অ্যাবিলিটি আছে, বাট সেটাকে তোমার কন্ট্রোল করা লাগবে, অ্যান্ড সেটা কন্ট্রোল তুমি করবে গ্রিপ দিয়ে। ওকে, অ্যান্ড যেটা হলো ঘর্ষণ যে কাজটা করে। একটা গাড়ি চলতেছে তো চলতেছে, ওর ব্রেক করা লাগবে না, থামা লাগবে না, তাই না? বুঝতে পারছো? যদি চাকার মধ্যে এরকম ঘর্ষণ নাই থাকতো, কিসের সাথে ঘষা লাগতো ভাই? থামাই তোটা কে? বুঝতে পারছো? তারপর ধরো তুমি এমনি করে ঘুরবা, হ্যাঁ, এমনি করে ঘুরবা, যখন ওই যে ঘুরে চাকাগুলো, হ্যাঁ, তখন কিন্তু তোমার ওই ঘর্ষণ বল কিন্তু তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিবে, ঠিক আছে? সো এইসব কাজ ঘর্ষণ বল আমাদের জন্য উপকারী একটা জিনিস, এছাড়া এগুলো ঘর্ষণ বল ছাড়া সম্ভব না। বাট অপকারী দিক যেটা, সবচেয়ে বড় অপকারী দিক যেটা, সেটা হলো প্রচুর লস হয় ভাই, প্রচুর এনার্জি লস হয়, প্রচুর এনার্জি লস। আচ্ছা, এই যে কেন্দ্রমুখী বলের যেটা বললাম, ওই রোড ব্যাংকিং এর ব্যাপারে ওখানে ব্যাপার স্যাপার আছে, ওটা যখন পড়াই তখন পড়াবো, ঠিক আছে? এখন ওটা যখন পড়াবো, ওইটা যখন পড়াবো তখন পড়াবো। ওকে, প্রচুর এনার্জি লস হয়। কেমনে ভাই? তোমার কাছে মানে ঘর্ষণ বল কেমন টাইপের বল বলতো? এটা কেমন বল? এটা অলওয়েজ বাধা দানকারী বল, অলওয়েজ বাধা দানকারী বল, হ্যাঁ, এটা কি? অলওয়েজ বাধা দানকারী বল। সো তোমার উপর একটা কনস্ট্যান্ট অপোজিট ফোর্স কাজ করতেছে, যে কিনা তোমাকে বাধা দিচ্ছে। সেই বাধাকে অতিক্রম করে তোমার যাওয়া লাগবে, তার জন্য কি তোমার এক্সট্রা এনার্জি লস করা লাগবে না? অবশ্যই। তখন তাহলে কি হবে? প্রচুর এনার্জি লস হবে। বুঝতে পারছো? সো ঘর্ষণ বলে কিছু উপকারী দিক আছে, আবার কিছু অপকারী দিক আছে। এই থিওরিগুলো বইয়ের মধ্যে খুব সুন্দর মতো লেখা আছে, এখনকার বই না থাকলেও 9-10 বই আছে, একবার দেখে নিও। নর্মালি আসে না, যদি খ নাম্বারে দিয়ে দেয়, তার জন্য একবার বলিয়া রাখিলাম। আমরা কি জানি এগুলা টুকটাক? আমরা কি জানি এগুলা টুকটাক? বলেন 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 বলেন, আমরা কি এগুলা টুকটাক জানি না? বলেন তো, 9-10 থেকে আমরা এগুলো পড়ে আসছি না টুকটাক, হালকা পাতলা হালকা পাতলা? কিছু তো আইডিয়া আছে নাকি একবারেই নাই? কোনটা? হালকা পাতলা কিছু তো আইডিয়া আছে নাকি রসেল ভাই? কোনটা বলেন তো? আচ্ছা, তো সংঘর্ষ মানে ঘষা দেওয়া। আরে ভাই, এই যে একটা কথা কইলো, আজকে যদি লাইভ কাটে তোর দোষ, আজকে যদি লাইভ কাটে তোর দোষ, যদি খালি কাটছে রে তোর খবর আছে, ঠিক আছে? একদম খেয়ে ফেলবো আজকে যদি লাইভ কাটে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, ঘর্ষণ বল কেন কাজ করে? ভাইয়া 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 ভাইয়া, এটা 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 কেন কাজ করে ভাইয়া? কেন 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 কাজ করে? কেন কাজ করে? এখন দেখো, আমি এখন একটু দুইটা জিনিস একটু ঘষবো, মানে না সেরকম কিছু না। ওকে, দেখো আমার কাছে দুইটা জিনিস আছে। ওকে, দেখো দুইটা জিনিস আছে। ওকে, সরি, এই হলো আমার কাছে দুইটা জিনিস আছে। দেখো, এইটা একটা সারফেস, এইটা আর একটা সারফেস, ঠিক আছে? এইটা একটা সারফেস আর এইটা একটা সারফেস। সো একটা সারফেসের উপর আমি আর একটা সারফেস রাখলাম। ওকে, এবার একটা সারফেসের উপর দিয়ে আমি আর একটা সারফেসকে মুভ করানোর ট্রাই করব। দেখো, একটা সারফেসের উপর দিয়ে আমি আর একটা সারফেসকে কি করব? মুভ করানোর ট্রাই করব। ওকে, তখন কাহিনী কি হবে ভাইয়া? তোমার কাছে যদি মনেও হয় আপাত দৃষ্টিতে এই সারফেসগুলো মসৃণ, অ্যাকচুয়ালি এই সারফেসগুলো মসৃণ না। এই সারফেসগুলো কেমন হয়? খাঁচকাটা হয়। কেমন হয়? যখন তুমি একদম ক্লোজার লুকে যাবা, খুব কাছে গিয়ে দেখবা, তখন দেখবে সারফেসগুলো এরকম কি খাঁচকাটা। ওকে, মানে উঁচা নিচা। ওকে, উপরের সারফেসটাও একই রকম। বুঝতে পারছো? সো যখন আমি একটা সারফেসের উপর দিয়ে আর একটা সারফেসকে মুভ করাইতে যাব, তখন কি হবে? দেখো, এই যে বাইজে যাবে, এই যে এখানেও হালকা করে বাইজে যাবে।
সো যখন এখানে আটকায় যাবে জিনিসগুলা, এই নিচের সারফেসটা উপরের মুভিং সারফেসটাই কি করবে, উল্টা দিকে একটা বাধা দিবে, উল্টা দিকে একটা বাধা দিবে। বুঝতে পারছো? এই যে একটা সারফেসের উপর দিয়ে যখন আরেকটা সারফেস মুভ করে বা মুভ করার চেষ্টা করে, একটা সারফেসের উপর দিয়ে, একটা সারফেসের উপর দিয়ে, সারফেসের উপর দিয়ে যখন আরেকটা সারফেস মুভ করে, যখন আরেকটা সারফেস মুভ করে, আরেকটা সারফেস কি করে, মুভ করে, মুভ, বুঝে ব্যথা হইলে লাগায় না, মুভ করে বা মুভ করার চেষ্টা করে, বা মুভ করার চেষ্টা করে, চেষ্টা করে, চেষ্টা করে, তখন কি হয়, তখন ঘর্ষণ বল তৈরি হয়, তখন ঘর্ষণ বল তৈরি হয়, তৈরি হয়। বুঝতে পেরেছো কি বলেছি? যখন একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস এভাবে মুভ করতে যায়, অথবা মুভ করার চেষ্টা করে, অথবা মুভ করে, তখন কি হয়, নিচের সারফেসটা উপরের সারফেসটাকে উল্টা দিকে একটা বাধাদানকারী বল প্রয়োগ করে, যেটাকে আমরা নাম দিয়েছি ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ওকে, আচ্ছা, এখন ধরো উপরের সারফেসটাকে তুমি বল প্রয়োগ করলা, কথার কথা এরকম একটা সারফেস আছে, তার উপর আরেকটা আছে, এটাকে তুমি বল প্রয়োগ করলা। এখন দুইটা কাহিনী ঘটতে পারে, বল প্রয়োগ করার কারণে এটা নড়তে পারে অথবা না নড়তে পারে, দুইটা কেসই তো হতে পারে, নাকি আরো কিছু হতে পারে। হ্যাঁ, তুমি বল প্রয়োগ করছো, উপরেরটা হয় নড়বে, না হলে নড়বে না। ঠিক আছে, তুমি উপরেরটার উপর বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করায় হয় উপরেরটা নড়বে অথবা নড়বে না। যদি নড়ে তাহলে একরকম ঘর্ষণ বল, যদি না নড়ে তাহলে আর এক রকম ঘর্ষণ বল। ভাই তুমি যে সারফেসটাকে বল প্রয়োগ করছো, যদি সেটা না নড়ে, কেস 1, যদি না নড়ে, যদি না নড়ে মানে উপরের সারফেসটাকে তুমি কি করেছো, বল প্রয়োগ করেছো, রাইট, নড়ানোর জন্য, রাইট, গতিশীল করানোর জন্য। বাট তুমি বল প্রয়োগ করার পরেও যদি উপরের সারফেসটা না নড়ে, যদি না নড়ে, তাহলে এখানে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এখানে স্থিতি ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজ করবে, স্থিতি ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে। কি বললাম বুঝতে পারছো? তুমি বল প্রয়োগ করছো, বাট বল প্রয়োগ করার পরেও উপরের সারফেসটা নড়ে নাই, মানে তুমি নড়ানোর চেষ্টা করছো বাট ঘর্ষণ বলের কারণে নড়ে নাই। ঠিক আছে, তখন কি হবে, এখানে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। এখন এখানে ব্যাপার আছে, এখানে আবার একটা ব্যাপার আছে, দেখো শোনো, একটু ভালো মতো বুঝছো। এখানে একটা বস্তু আছে, তুমি এই পাশ থেকে 20 নিউটন বল দিছো, আবার এই পাশ থেকেও 20 নিউটন বল দিছো, তখনও কিন্তু এই বস্তু নড়বে না। এখন আমি যদি বলি এখানে কোন ঘর্ষণ বল কাজ করছে, এখানে আসলে উত্তর দেওয়া ঠিক হবে না। কেন? কেন বলো তো? কারণ এখানে বস্তু কিন্তু ঘর্ষণ বলের জন্য স্থির রয় নাই, তুমি দুই পাশ থেকে সমমানের বল প্রয়োগ করছো, সো এখানে কোনো লব্ধি বল এমনিই তৈরি হবে না। সো বস্তু কিন্তু ঘর্ষণ বলের জন্য এখানে স্থির না। হ্যাঁ, তুমি বল প্রয়োগ করছো, বাট বস্তু যদি ঘর্ষণ বলের কারণে না নড়ে, মানে তোমার বস্তুর উপর একটা লব্ধি বল আছে বাইরে থেকে, হ্যাঁ, বাট বস্তু ঘর্ষণ বলের জন্য নড়ে নাই, তখন সেখানে স্থিতি ঘর্ষণ বল তৈরি হবে। কথাটা বুঝছো? এখানে তুমি এই পাশ থেকে 20 দিয়েছো, ওই পাশ থেকে 20 দিয়েছো, সো তুমি কিন্তু এখানে কোনো লব্ধি বল প্রয়োগ করো নাই, বস্তু এমনি স্থির থাকবে, বস্তু এমনি স্থির থাকবে, ওর নড়ার কথাও নাই এখানে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? বাট যদি এমন হইতো তুমি এক পাশ থেকে 20 দিয়েছো বাট স্টিল বস্তু নড়ে নাই, তখন তুমি বলবা যে হ্যাঁ, বস্তু স্থিতি ঘর্ষণ বলের জন্য গতিশীল হয় নাই। আদারওয়াইজ কিন্তু বলা যাবে না যে বস্তু স্থিতি ঘর্ষণ বলের জন্য গতিশীল হয় না। ঠিক আছে, সো তুমি বল প্রয়োগ করো, বাট বস্তু যদি ঘর্ষণ বলের কারণে গতিশীল না হয়, তখন আমরা কি বলবো, এখানে স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। ওকে, আর কেস 2, তুমি বল প্রয়োগ করেছো, ঘর্ষণ বল আছে, বাট স্টিল বস্তু গতিশীল হয়েছে, তাহলে সেখানে কি বলবো, গতি ঘর্ষণ বল কাজ করতেছে। ঠিক আছে, যদি গতিশীল হয়, যদি গতিশীল হইয়া যায় ভাই, যদি গতিশীল হয়, তাহলে এখানে গতি ঘর্ষণ বল কাজ করছে, গতি ঘর্ষণ বল কাজ করবে। চলেন, বুঝতে পারছেন? সো আমাদের কাছে দুইটা টাইপের ফ্রিকশন ফোর্স আছে। একটা হলো আমাদের স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা স্থিতি ঘর্ষণ বল, আর একটা হলো আমাদের স্লাইডিং ফ্রিকশন ফোর্স বা গতি ঘর্ষণ বল। ঠিক আছে, সো স্থিতি ঘর্ষণ বল কখন কাজ করবে, তুমি বল প্রয়োগ করছো বাট বস্তু ঘর্ষণ বলের কারণে গতিশীল হয় নাই, তখন বলবো স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। তুমি বল প্রয়োগ করছো, বস্তু গতিশীল হইছে, তখন কি ঘর্ষণ বলের কাজ করা বন্ধ হয়ে যাবে? না, তখন নতুন একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটার নাম কি দেওয়া হয়েছে, গতি ঘর্ষণ বল। ঠিক আছে, সো এই দুই টাইপের ঘর্ষণ বল নিয়ে আমাদের পড়াশোনা আছে। দুইটা কেসের বেসিক আলোচনা কি আপনাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না, আমাকে হালকা করে একটু বলে দিলে খুব ভালো হয়। বলেন 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 বলেন
এই দুইটা কেস কি আপনাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হালকা করে বলে দিলে ভালো হয়, তাহলে আমি একটু ডিটেলসে যাইতে পারি। বলো 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 বাচ্চারা, তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বলতে বলতে আমি একটু পানি পান করি, কি বলো? হ্যাঁ, হালকা করে একটু পানি খেয়ে নেই তোমরা বলতে বলতে, ঠিক আছে? ক্লিয়ার 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 ভাইয়া, ভেরি নয়েস একটা অবস্থা। ক্লিয়ার ভাইয়া। ইমন গেমিং, হ্যাঁ এ কেমন নাম রে? এ কি? হ্যাঁ, ইমন গেমিং, নাইস, জোস। চল চল লাগাই, হইছে? এ পর্যন্ত হইছে? সে বলছি, ওকে জোস। চলো এবার আমরা যাবো স্থিতি ঘর্ষণ বলে। প্রথমে কি নিয়ে পড়াশোনা করব? স্থিতি ঘর্ষণ বল। চলো, স্থিতি ঘর্ষণ বল লেখো। স্থিতি ঘর্ষণ বল। আহারে মুছাটা উচিত হয়নি, টপিকের নামটা মুছা উচিত হয়নি। হোয়াটএভার, চলো লেখো স্থিতি ঘর্ষণ বল। ঠিক আছে, কি বল? স্থিতি ঘর্ষণ বল। ওকে, আচ্ছা। স্থিতি ঘর্ষণ বল যেন কখন কাজ করে? বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, বাট ঘর্ষণ বলের কারণে বস্তু গতিশীল হয় না, তখন সেই বলকে আমরা কি বলবো? যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা কি বলবো? স্থিতি ঘর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা। তো এই আমাদের বস্তু আছে, বস্তুটা একটা সারফেসের উপর রাখা আছে। ওকে, আচ্ছা, ওকে। এখন তুমি বস্তুর উপর বল প্রয়োগ করেছো এফ নিউটন, ওকে, বাট বস্তুর মধ্যে উৎপন্ন হওয়া ত্বরণের মান 0। ঠিক আছে, যদি একটা স্থির বস্তুর ত্বরণ 0 হয়, সেই বস্তু তার গতিশীল হচ্ছে না, তাই না? মানে কোনো বস্তুর মধ্যে যদি ত্বরণ কাজ না করে, তার মানে বস্তু কি থাকবে? ধ্রুব বেগে গতিশীল হবে, রাইট? আর যে বস্তুর বেগ আগে থেকেই 0, তার মধ্যে যদি ত্বরণ কাজ না করে, সে কি থাকবে? স্থিরই থাকবে। ওকে, আচ্ছা। এখন কথা হলো ভাইয়া, আমি বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুর মধ্যে কেন ত্বরণ তৈরি হলো না? কারণ এখানে ঘর্ষণ বল আছে। কি আছে এখানে? ঘর্ষণ বল আছে। ভাই ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? এই লাইনটা খুব ভালো মতো লেখো। এই লাইনটা ঘর্ষণ বলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। সেটা হলো ঘর্ষণ বল অলওয়েজ, ঘর্ষণ বল অলওয়েজ বস্তুর গতির বিপরীতে, বস্তুর গতির বিপরীতে, অথবা বস্তুর গতির বিপরীতে, অথবা বস্তু যেদিকে গতিশীল হতে চাবে, অথবা বস্তু যেদিকে গতিশীল হতে চাবে, বস্তু যেদিকে গতিশীল হতে চাবে, গতিশীল হতে চাবে, গতিশীল হতে চাবে, তার বিপরীতে কাজ করবে, তার বিপরীতে কাজ করবে। বাধানকারী বল অবশ্যই অপোজিটেই কাজ করবে, তার বিপরীতে কাজ করবে। বুঝছো? এখন চিন্তা করো, তুমি বস্তুরে বল প্রয়োগ করছো এইদিকে, এদিক বল প্রয়োগ করছো তো অবশ্যই এই দিক গতিশীল করার জন্য, তাই না? উল্টা দিক গতিশীল করার জন্য তো তুমি বল প্রয়োগ করো নাই। তো তুমি বস্তুর উপর বল প্রয়োগ করছো, তুমি বস্তুকে কোন দিক গতিশীল করতে চাইছো? এই দিক। তাহলে ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে বলতো? বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে, অথবা বস্তু যেদিকে গতিশীল হতে চাবে তার বিপরীতে। এ বস্তু কোন দিক গতিশীল হতে চায় রে মনু? এদিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে রে? এদিকে। নাম কি? স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স অথবা এফএস। বুঝছো? বুঝছো? শিওর? একদম ভেরি নাইস। এখন এই এফএস এর মান কেমনে বের করবো ভাইয়া? এই এফএস এর মান কেমনে বের করবো? আছে উপায় আছে। কি আছে? অ্যামান্টনস ল আছে। কি আছে? অ্যামান্টনস ল আছে। ঠিক আছে, অ্যামান্টন নামে একজন সায়েন্টিস্ট আছে যে ঘর্ষণ বলের উপর ল দিয়ে গেছে। সেটা কি? ঘর্ষণ বল, কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল, সেটা স্থিতি ঘর্ষণ বল হোক, সেটা গতি ঘর্ষণ বল হোক, যেটাই হোক, কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বল অথবা গতি ঘর্ষণ বল, আর জেনারেলি বললে ঘর্ষণ বল। ঠিক আছে, সো আমরা পড়ছি স্থিতি ঘর্ষণ বল নিয়ে, তার জন্য লিখবো স্থিতি ঘর্ষণ বল। কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বল, কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বল ওই বস্তুর উপর ক্রিয়ারত তল কর্তৃক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। বুঝো 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 বুঝো। কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বল, বা তুমি চাইলে জেনারেলি ঘর্ষণ বল বলতে পারো, কোনো সমস্যা নাই, ওই একই বস্তুর উপর তল কর্তৃক প্রদত্ত প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ভাইয়া একটা বস্তু যখন একটা সারফেসের উপর রাখা হয়, দেখো একটা চিন্তা করো, এই বস্তুটা একটা ম্যাস আছে, রাইট? এই বস্তুটাকে অবশ্যই আমার পৃথিবী গ্র্যাভিটি দিয়ে টানবে। সো আমি যখন বস্তুটাকে এমন করে রাখতেছি, পৃথিবী কিন্তু ওকে গ্র্যাভিটি দিয়ে টানতেছে, তাই না? সো ওর মধ্যে নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তার মানে ও আমার হাতের উপর একটা বল প্রয়োগ করবে যে আমাকে ছেড়ে দাও, আমি নিচে যেতে চাই।
পৃথিবী ওকে টানতেছে, সো কি বলবে, আমার হাতকে কি বলবে, আমার হাতকে মার্কারটা বলবে আমাকে ছেড়ে দাও, আমি নিচে যাইতে চাই। আমি যদি আমার হাতটাকে এমনি করে সরাই নেই, মারা কিন্তু নিচে পড়ে যাবে। কেন? কারণ নিচে যাওয়ার টেন্ডেন্সি আছে, আমি আমার হাত দিয়ে জোর করে ওকে আটকায় রাখছি। সো ও কিন্তু আমার হাতের উপর কনস্ট্যান্টলি বল দিতেছে, নিচে যাওয়ার জন্য একটা ফোর্স দিচ্ছে, যেটা কিনা ওর ওজনের সমান। আমি যদি কোনো লস টস চিন্তা না করি বা কোনো বাতাসের বাধা চিন্তা না করি, তাহলে ওর দেওয়া আমার হাতের উপর যে ফোর্স, সেটা কি পুরোপুরি ওর ওজনের সমান, রাইট? যদি আমি একদম ওকে ভূমির প্যারালালে রাখি, ঠিক আছে। এখন ভাই নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এই মার্কার যদি আমার হাতে বল প্রয়োগ করে, আমার হাত এই মার্কারকে কি করবে? প্রতিক্রিয়া বল দিবে। খুবই সোজা হিসাব। যদি এই মার্কার আমার হাতে একটা ক্রিয়া বল দেয়, আমার হাত এই মার্কারকে কি দিবে? প্রতিক্রিয়া বল দিবে। তার মানে যখনই কোনো একটা অবজেক্ট একটা সারফেসের উপর রাখা হয়, সেই অবজেক্ট সেই সারফেসকে একটা ফোর্স দেয়, অ্যান্ড সারফেস সেই অবজেক্টকে একটা রিয়াকশন ফোর্স দেয়। দ্যাট মিনস এই বস্তুকে যখন আমি সারফেসের উপর রাখবো, ঠিক আছে, এই বস্তু এই সারফেসকে নিচের দিকে mg পরিমাণ বল দিবে, দ্যাটস কারেক্ট। অ্যান্ড একই সাথে এই সারফেস এই বস্তুকে কি দিবে? উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। বুঝতে পারছো? একদম শিওর বুঝছো এই রিয়াকশন ফোর্সটা কেন আসতেছে? কারণ এই বস্তু এই সারফেসের উপর একটা বল প্রয়োগ করতেছে mg মানের। তার জন্য নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে যেহেতু প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই এই সারফেস ও এই বস্তুকে উপরের দিকে মানে বিপরীত দিকে একটা রিয়াকশন ফোর্স দিবে। আমরা বলতে পারি রিয়াকশন ফোর্সের মান completely equals to mg in this particular case, not always, সব সময় না, এই পার্টিকুলার কেসে আর mg সমান, বাট সব সময় না। এন্ড হ্যামিল্টন কি বলছে? কোন একটা বস্তুর উপর ক্রিয়ারত স্থিতি ঘর্ষণ বল তল কর্তৃক প্রদত্ত সেই বস্তুর উপর প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তার মানে এই বস্তুর উপর যে স্থিতি ঘর্ষণ বলটা তল দিবে, সেটা তলের দেওয়া প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। মানে তল বস্তুর উপর যে ঘর্ষণ বলটা দিবে, সেটা আবার তলেরই বস্তুর উপর দেওয়া প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এন্ড আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য, ওটা যদি আমি ইকুয়াল সাইন আনছি, আমাদের কি আনা লাগে? একটা ধ্রুবক আনা লাগে, ঠিক আছে। এন্ড এখানে যে ধ্রুবকটা আসবে তাহাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারছো? সো এইভাবে হলো আমাদের স্থিতি ঘর্ষণের লটা আসছে। তুমি চাইলে আর এর পরিবর্তে mg লিখে দিতে পারো, এই কেসে, সব সময় না, এই কেসে লিখে দিতে পারো Fs is equals to μs into mg। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? কোনটা বাচ্চারা? তোমরা কি বুঝতে পেরেছো? আমরা কি বুঝতে পারছি এখানে ফর্মুলা কেমনে আসছে? ভাই ফর্মুলা কেমনে আসছে তাহা কি আমাদের বোধগম্য হইয়াছে নাকি হয় নাই? আমাকে একটু জানাই দিলে খুবই উপকার হয়। বিশ্বাস করেন রাসেল ভাই, খুব উপকার হয়। চলো আমাকে একটু জানাই দাও, ফর্মুলা কি তোমাদের মাথায় আসছে নাকি আসে নাই? বলো 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 বাচ্চারা, বলো তাড়াতাড়ি বলো। ওকে, বুঝছি, নাইস, গুড। জি ভাইয়া, আরে ফারজানা তাবাসসুম, আয় হায়, অ্যাডমিন কি করে এখানে, আয় হায়। আচ্ছা, বুঝতে পারি আছি, জস, গুড, বুঝছি ভাইয়া, জস জস জস, ওকে। আচ্ছা বুঝছি বড় ভাই, ওকে ছোট ভাই। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। আচ্ছা এখানে এখন কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এখানে একটা মিস্ট্রি আছে, একটা মিস্ট্রি আছে, বড় সড় একটা মিস্ট্রি আছে। আমরা সেটা নিয়ে এখন একটু খেলাধুলা করবো, ওকে। আচ্ছা চলো একটু খেলাধুলা করি, ওকে। সো আমরা অলরেডি স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা জেনে গেছি, ওকে। এখন আমরা কি করব? আপনাকে একটা প্রশ্ন করব, খেয়াল করবেন। এই একটা বস্তু আছে, আমি বললাম এই বস্তুর ভর 2 কেজি। এই হলো আমার স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা, তাই না? স্থিতি ঘর্ষণ বল যেন কোন দিক কাজ করে? বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে তার উল্টা দিকে, ওকে। আচ্ছা গুড। সো আমি কি করছি? এই বস্তুকে 5 নিউটন মানের বল প্রয়োগ করেছি, ঠিক আছে। আমি বললাম এই যে সারফেসটা, এই সারফেসটার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.8, কত? 0.8। অ্যান্ড বললাম যে টেক গ্র্যাভিটি অ্যাজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, ওকে। আচ্ছা এখন প্রশ্ন হলো, এই 5 নিউটন বল প্রয়োগ করার কারণে এই বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে? ঠিক আছে, কি প্রশ্ন করলাম? 5 নিউটন বল প্রয়োগ করার কারণে এই বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে? প্রশ্নটা কি? বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে? বস্তুর মধ্যে কতখানি ত্বরণ বা অ্যাক্সিলারেশন তৈরি হবে? কতখানি ত্বরণ তৈরি হবে?
কতখানি ত্বরণ তৈরি হবে। ঠিক আছে, চলো একটু একটু করে অ্যানালাইসিস করি। দেখো, বস্তুর গতিশীল হওয়ার মধ্যে বাধাটাকে, বস্তুর গতিশীল হওয়ার পথে বাধাটাকে ঘর্ষণ বল, তাই না? আচ্ছা, মনে মনে ধরলাম যে এখানে একটা কি হয়েছে, একটা স্থিতি ঘর্ষণ বল তৈরি হয়েছে। কোন দিকে তৈরি হয়েছে? এই দিকে। সেটা কত? এফএস। এফএস এর মান কেমনে বের করে? মিউএস ইন্টু এমজি এই কেসে, তাই না? আচ্ছা, মিউএসটা কত? 0.8, এমটা কত? 2, জি কত? 10, মানে কত? 16 নিউটন, তাই না? বলো তো আমার তাহলে স্থিতি ঘর্ষণ বল কতখানি তৈরি হচ্ছে? 16 নিউটন। আচ্ছা, এই ঘর্ষণ বল কার উপর কাজ করে? অবশ্যই বস্তুর উপর। এই বলটা কাকে দেওয়া হয়েছে? বস্তুর উপর। তার মানে বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা এই দিক বরাবর 5 নিউটন, একটা এই দিক বরাবর 16 নিউটন। তাহলে বলো তো বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে? বলো, উত্তর দাও। চলো, আমি তো সলভই করে দিলাম, এবার খালি তোমরা উত্তর দিবা। বস্তুর মধ্যে দুইটা বল কাজ করছে, তাই না? একটা হলো 5 নিউটন, একটা হলো 16 নিউটন। প্রশ্ন করেছি বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে। চলেন 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 বাচ্চারা, উত্তর দেন দেখি কে কে পারেন, বলেন। বলো 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 বাচ্চারা, বলো বলো, এই বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো, সব তো করে দিছি, খালি একটু ক্যালকুলেটর চাইপা বা মাথার ব্রেন খাটায় উত্তর বাই করবার কিচ্ছু না। চলো তাড়াতাড়ি, কতখানি তৈরি হবে ও ত্বরণ? বস্তুর মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে? সাদিয়া ফারজানা বলছে 0। জিরো কেন? ওয়াই 0 বাচ্চা? 0 কেন? মেজবাউদ্দিন বলছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বাম দিকে। বাহ, একজন বলছে 2.2 নিউটন। বাহ, 2.2 নিউটন ত্বরণ তৈরি হবে। তোরে ঘুষি মাইরা তোরে আমি কি চেক করবো? এই ত্বরণ কি বল নাকি? হ্যাঁ বাচ্চা। আচ্ছা, হোয়াটএভার। বাকিরা আর আর কার কি মতামত? হ্যাঁ, আর আমি 3টা উত্তর পাইছি। আর কারো কোনো মতামত নাই ভাই? এ ভাই, আর কারো কোনো মতামত নাই তোমাদের? আর কারো? রাকিব হাসান বলছে 0। ওকে, জাস্ট বাকিরা 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 আর কেউ কিছু বলবো না, তাই না? খুব ভালো, আর কেউ কিছু বললো না। আচ্ছা, আরেকজন বলছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বাম দিকে। আচ্ছা শুনো, অ্যান্সার হবে 0। ভাইয়া কেমনে 0? কেমনে কেমনে ভাইয়া? আপনি তো এখানে বললেন এই পাশে 16 নিউটন, এই পাশে 5 নিউটন। হ্যাঁ, ভুলটা এখানেই ভাইয়া। এটা স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা না। তোমাদের বইয়ে লেখে এটা স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা, বাট না, এটা স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা না। এটা ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা। কি বের করার ফর্মুলা? ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা। ঠিক আছে ভাই, তাহলে জিনিসটা কেমন ভাই অ্যাকচুয়ালি? মানে একটা তল সর্বোচ্চ কতখানি পর্যন্ত স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে সেটা বের করার ফর্মুলা হলো এইটা। লাইক ধরো কথার কথা, তুমি একদিনে সর্বোচ্চ 16 ঘন্টা পড়তে পারো। এখন বুয়েটের পরীক্ষার আগের দিন তুমি 16 ঘন্টা পড়ছো, ঠিক আছে, বাট আমার এখানে অ্যাপোলো ব্যাচ, সরি ফিনিক্স ব্যাচের উইকলি এক্সাম দেওয়ার জন্য তুমি 16 ঘন্টা পড়বা? বলো তো, জীবনেও পড়বে না, রাইট? সো তোমার যখন যেখানে যতটুকু লাগে তুমি সেখানে ততটুকুই দিবা। খেয়াল করো, এই বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তল যদি এই বস্তুকে থামাইতে চায়, উল্টা দিকে 5 নিউটন দিলেই হয়ে যাচ্ছে ভাই। হুদাই কেন ও 16 নিউটন তৈরি করতে যাবে? হুদাই কেন যাবে না? তো কোনোদিন এরকম হয়েছে যে বস্তুরে তুমি সামনের দিক ঠেলতেছো, তল ওরে পিছন দিক নিয়ে যেতেছে এরকম একটা প্লেন সারফেসের মধ্যে? কোনোদিন হয়? কোনোদিনও হয় না। কারণ কি? কারণ তুমি যতটুকু বল প্রয়োগ করবা তল ঠিক ততখানি কি বলে উল্টা দিকে স্থিতি ঘর্ষণ বল তৈরি করবে। ওর তো পুরোটা তৈরি করার দরকার নাই, ঠিক আছে? তুমি 5 দিলে ও উল্টা দিকে 5ই তৈরি করবে, তুমি 6 দিলে ও উল্টা দিকে 6ই তৈরি করবে, তুমি 7 দিলে 7ই তৈরি করবে, তুমি 16 দিলে 16ই তৈরি করবে। তুমি যদি 17 দাও তখন বস্তু গতিশীল হয়ে যাবে, কারণ ওর সীমা ছাড়িয়ে গেছে। তার মানে তুমি যদি কোনো একটা বস্তুকে গতিশীল করতে চাও, তুমি যদি কোনো একটা বস্তুকে গতিশীল করতে চাও, অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের চেয়ে বেশি বল প্রয়োগ করা লাগবে। তখনই বস্তু গতিশীল হবে, তখনই বস্তু গতিশীল হবে। আর তোমার প্রদত্ত বল যদি লেস দ্যান অর ইকুয়াল এফএস হয়, ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলের সমান বা তার চেয়ে ছোট হয়, কখনোই অ্যাক্সিলারেশন তৈরি হবে না, অ্যাক্সিলারেশন হবে 0। বুঝছো আমার কথা? এই কেসটার জন্য আমার কথা ক্লিয়ার? তুমি যদি 5 নিউটন দাও 5 নিউটনই তৈরি করবে, হুদাই 16 নিউটন তৈরি করতে যাবে না। তুমি 6 দিলে 6 তৈরি করবে, তুমি 7 দিলে 7, তুমি 10 দিলে 10, তুমি 12 দিলে 12, তুমি 14 দিলে 14, 15 দিলে 15, 16 দিলে 16, 17 দিলে
আর না। কেন? লিমিট ছাড়া চলে গেছো, তখন বস্তু গতিশীল হবে। বুঝছেন কাহিনী? বুঝছেন কাহিনী? ক্লিয়ার? এই বুঝছো নাকি বুঝো নাই? বাচ্চারা বাচ্চারা বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো, এই বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আমি জানতাম, মাশাআল্লাহ, জানলে তো খুবই ভালো, জানলে তো খুবই ভালো। জানিলে অতীব ভালো, না জানিলে কিতা বলো জানি না, হোয়াট এভার। এই তোমরা বুঝছো? বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? কোনটা বলো তো? বুঝেছি ভাইয়া, গ্রেট, বুঝছি, অস্থির, জোস, বুঝতে পেরেছি। আচ্ছা জি ভাই, ওকে জোস। আর যদি বুঝে থাকো, এবার আমার কথা শুনো। আজকের ক্লাস আমি আর বড় করতেছি না, আমার কালকে পরীক্ষা আছে, সো আমার পড়তে বসা লাগবে, ঠিক আছে? সো আপনারা পড়েন, আমি এখন যাই আজকের মতো। আমি আরেকদিন বড় করে ক্লাস নিয়ে দিবনি, অ্যান্ড হোপফুলি কালকে থেকে আর কোনো প্যারা নাই, আমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। হোপফুলি দোয়া করেন যেন কালকে পরীক্ষাটা ভালো হয়, তাহলে এই ভালোই পরীক্ষা শেষ হলে একটু খুশি মনে থাকা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ঠিকঠাক পড়াশোনা করো, আজকে কোনো হোমওয়ার্ক নাই, চিল করো। আর আরেকটা কথা হলো, আমি মোস্ট প্রবলি রবিবার ঢাকায় যাব, শনিবারও যেতে পারি, শনি বা রবিবার যে কোনো একদিন ঢাকায় যাব। সো যদি আমি রবিবার যাই, তাহলে তোমাদের ক্লাসটা, রবিবারের ক্লাসটা আমি কালকে নিয়ে দিয়ে যাব, ঠিক আছে? বুঝতে পারছো? সেটা তোমাদের জানাবো। যদি আমি রবিবার ঢাকায় যাই, তাহলে তোমাদের যে ক্লাস, সেটা হয় আমি শনিবার নিয়ে দিয়ে যাব অথবা সোমবার নিয়ে দিব, ঠিক আছে? আমার একটু ঢাকায় যাওয়া লাগবে, একটু কাজ আছে, বেসিক্যালি অপার ভাইয়ের সাথে একটু কাজ আছে, যাই হোক, এছাড়াও আছে টুকটাক কাজ আছে। সো আমি যদি রবিবার ঢাকায় যাই, তাহলে তোমাদের ক্লাসটা হয় শনিবার নিব, না হলে সোমবার নিব। আর যদি শনিবার ঢাকায় যাই, তাহলে তো কোনো প্যারা নেই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে পোলাপান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। তারা পড়ো ঠিকঠাক, ঠিক আছে? বাই বাই।